আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো, সেই আলোর সঙ্গে মিশে শরণাগত কড়া নাড়ল আপনার দরজায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে। আজকে সোমবার 11 বৈশাখ 1429, ইংরেজির 25 এপ্রিল 2022। তিথি চৈত্র, কৃষ্ণপক্ষ দশমী, নক্ষত্র ধনিষ্ঠা। সূর্যোদয়ের সময় ভোর 5:12 হয়ে 37 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:56 হয়ে 47 সেকেন্ড। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ দেবারিগণ। প্রালে 5:30 গতে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে আর শুনতে হবে শরণাগত সৌমিত্র, প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30। কখনো কখনো হয়তো শরণাগত সৌমিত্র অনুপস্থিত থেকে যায়, নিতান্ত আটকে পড়লে। রাত 9:30 মধ্যে যদি বাড়ি ফিরতে না পারে তাহলে সেইটা একটু ক্ষমা ঘেন্না করে দিতে হবে, এই আর কি। এবারে তাহলে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন, সে তো আপনারা সকলে জানেন। সেই পুরাণ চিরন্তনে গঙ্গার জন্মকথা এবং গঙ্গাকে নিয়ে সমস্যা, সেই সব কথা শোনাবো আপনাদের। তারপর স্বামী বিবেকানন্দের লেখা থেকে পাঠ করব। তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা, বিনোদিনীর কথা, ঠাকুর চৈতন্য লীলা দেখতে গেছেন সেখানকার কথা, এসব নানান রকম বলবো। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে তাহলে এবার পুরাণ চিরন্তন শুরু হবে। তার আগে একটু গান শুনে নেওয়া যাক। আমি অন্তন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন পুরাণ চিরন্তন। গঙ্গার কথা বলছি, গঙ্গার উপাখ্যান শুনুন। সে ভারী মজার উপাখ্যান। এটা হলো কার্তিক পূর্ণিমা তিথি, খুব পুণ্য তিথি। সেদিন শ্রীরাধার মহোৎসব। তা কৃষ্ণ পুজো করলেন তাকে, তারপর অন্য দেবতারা এবং সরস্বতী এসেছেন, কৃষ্ণ গুণগান করলেন বীণা বাজিয়ে। সবাই খুব খুশি সেই সমস্ত গান শুনে। সবটা মিলিয়ে একটা বেশ পবিত্র এবং আনন্দদায়ক ব্যাপার হচ্ছে। তারপর বিধাতা পুরুষ বললেন যে, হে মহাদেব, আপনি কৃষ্ণের গুণগান করুন। তখন শিব তো নটরাজ, শিব তো শিল্পের দেবতা বটে, তিনি মধুর স্বরে কৃষ্ণের গুণগান করলেন। সে অপূর্ব গান। সেই গান শুনে সমস্ত দেবতারা পলকে মূর্ছিত হলেন একেবারে। তাও যখন সবার জ্ঞান ফিরল, দেখা গেল শ্রী রাসমণ্ডলে রাধা নেই, কৃষ্ণও নেই। রাধাকৃষ্ণ কোথায় গেলেন? ব্রহ্মা ধ্যানযোগে জানতে পারলেন শিবের সঙ্গীত শুনে রাধাকৃষ্ণ দ্রবীভূত হয়ে গেছেন, অর্থাৎ রাধাকৃষ্ণ গলে জল হয়ে গেছেন। তখন ব্রহ্মা বা অন্য দেবতারা সকলে শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। তখন এক দৈববাণী হলো যে রাধাকৃষ্ণ শিবের গান শুনে দ্রবীভূত হয়েছেন। তার নাম হলো গঙ্গা। অপূর্ব সুন্দরী এক নারী মূর্তি ধারণ করেছেন, তিনি আবির্ভূত হয়েছেন। তার রূপ দেখে সকলেই মোহিত। তিনি কৃষ্ণের পাশে গিয়ে দাঁড়ালেন মুখ ঢেকে, এবং কৃষ্ণকে দেখে তার ভেতরে প্রবল প্রেম জেগে উঠল। তো রাধা সেটা লক্ষ্য করেছেন। মেয়েরা মেয়েদের খুব ভালো করে বুঝতে পারে। গঙ্গার মুখে কৃষ্ণের প্রতি যে প্রেমের ভাব, সেইটা দেখে রাধা কৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে, এই মেয়েটাকে তোমাকে দেখে এবার বিহ্বল হয়ে পড়েছে না? তুমি এর আগেও এরকম নানান রকম করেছো, বিরজার সঙ্গে চন্দন বনে সব কি করেছো। তখন বিরজা আমার ভয়ে নদীর রূপ ধারণ করেছে। তারপরে তো আবার দিব্য রূপ ধারণ করে তোমার কাছে এলে, তুমি তারা দ্বারা 7টি পুত্রের সৃষ্টি করলে, 7টি সাগর তারা। তুমি আবার এই ব্যাপারটা শুরু করেছো। এইসব বলে রাধা যখন কৃষ্ণকে ভর্ৎসনা করছেন, তখন গঙ্গা দেবী তো ভয়ে কাঁপছেন।
লজ্জায় একেবারে দেহ থেকে আবার তিনি জল হয়ে বয়ে যাচ্ছেন। কিন্তু রাধা ভয়ঙ্কর ক্রুদ্ধ। তিনি বললেন যে আমি এখনই গঙ্গাকে বিনাশ করব। শুনছেন পুরাণ চিরন্তন গঙ্গার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। যে কথা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন এই পর্বে, যে গঙ্গাকে দেখে রাধার তো প্রচন্ড হিংসে হয়েছে, ঈর্ষা হয়েছে। এই মেয়েটাকে কৃষ্ণের পাশাপাশি ঘুরে বেড়ায় এবং এর চোখ দেখেই বোঝা যাচ্ছে কৃষ্ণের প্রেমে পড়েছে। তো গঙ্গা তো লজ্জায় জল হয়ে গেছেন। কিন্তু রাধা বললেন যে আমি এক্ষুনি ওকে বিনাশ করব, আমি গন্ডুসে পান করব, দেখি কে তাকে রক্ষা করে। তো গঙ্গা তখন সর্বনাশ, আমাকে তো রাধা একেবারে অভিশাপ দিয়ে পান করে নেবে, কি করব আমি তখন? গঙ্গা তখন নারী রূপ ত্যাগ করে হরির চরণে একেবারে লীন হয়ে গেলেন, অর্থাৎ হরির দেহের সঙ্গে মিশে গেলেন। রাধা খুঁজে পাচ্ছেন না গঙ্গাকে। গঙ্গা তখন কৃষ্ণের সঙ্গে মিশে গেছে। তো রাধার খুব অভিমান হয়েছে তার ফলে। তখন কৃষ্ণ একেবারে পায়ে ধরে তার অভিমান ভাঙালেন। এইসব হচ্ছে, কিন্তু তখন তো গোলকে জল নেই, গঙ্গা তো হরির দেহের মধ্যে লীন হয়ে গেছে, জল বিনা তো সৃষ্টি লোপ পাবে। তখন ব্রহ্মা, বিষ্ণু আর শিব তিনজনেই শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। কিন্তু শ্রীকৃষ্ণের স্তব করে কি হবে? রাধা রেগে গেছেন, রাধাকে তো শান্ত করতে হবে। তখন তারা রাধারও স্তব স্তুতি করতে লাগলেন। বললেন যে আপনি তো মা, পার্বতী যেমন আপনার কন্যা তেমনি গঙ্গাও আপনার কন্যা, আপনি তার প্রতি কৃপা দৃষ্টিতে তাকান, আপনি ছাড়া কে তাকে রক্ষা করতে পারে? তো সবাই যখন এত স্তব টব করছে তখন রাধা খুশি হয়ে বললেন আচ্ছা ঠিক আছে, আমি তাকে কিছু করব না। তখন শ্রীকৃষ্ণ গঙ্গাকে ডেকে বললেন এসো গঙ্গা, তোমাকে ছাড়া জগতের জীব বড় কষ্ট পাচ্ছে, এসো এসো, বেরিয়ে এসো। কৃষ্ণের অভয়বাণী শুনে গঙ্গা তার চরণ থেকে বাইরে বেরিয়ে এলেন। আবার যা হলো হলো, গোলক জলরাশিতে পূর্ণ হলো। ব্রহ্মা তার কমণ্ডলু ভরে নিলেন, মহেশ্বর মাথায় ধরলেন। তবু দেবী গঙ্গা ভয়ে কাঁপছেন। তখন ব্রহ্মা তাকে রাধিকার মহামন্ত্র দান করলেন। তো গঙ্গা তখন শ্রী রাধার পুজো করলেন। তারপর কৃষ্ণ গঙ্গাকে বললেন তুমি বিষ্ণুর ভার্যা হবে, এখন বিধাতার সঙ্গে বৈকুণ্ঠে যাও। তো গঙ্গাকে নিয়ে ব্রহ্মা বৈকুণ্ঠে এলেন। বিষ্ণুকে প্রণাম করে বললেন যে রাধা কৃষ্ণের অঙ্গ থেকে গঙ্গার জন্ম, ব্রহ্মরূপ জলের অধিষ্ঠাত্রী তিনি। এই গঙ্গা তোমাকেই পতিরূপে বরণ করতে চায়, অন্য কারোর প্রতি তার মন নেই। তো ব্রহ্মার কথা শুনে নারায়ণ মুখে কিছু বলছেন না, মুচকি মুচকি হাসছেন। তখন ব্রহ্মা গঙ্গাকে নারায়ণের হাতে সমর্পণ করে দিয়ে চলে গেলেন। তাহলে আগে নারায়ণের দুই পত্নী ছিলেন, লক্ষ্মী আর সরস্বতী। এখন গঙ্গার সঙ্গে মিলনে তিনজন হলেন। তারপরে আবার আরেকজন হবেন তুলসী, সে গল্প পরে। এই হলো তাহলে পুরাণের গল্প, গঙ্গার গল্প। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করব আমি, আপনাদের সৌমিত্র বসু। অপরোক্ষানুভূতি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করছি। রচনাটির নাম অপরোক্ষানুভূতি। খানিকটা পাঠ করেছিলাম, আজকে খানিকটা করব, হয়তো খানিকটা বাদও দেব। সে বাদ দেবার কারণটা তখন বলবো। শুরু করি তাহলে পড়া। এই মানুষের ভিতর যে মানুষ রহিয়াছেন তিনি সেই কেন্দ্র। ক্রমাগত অন্তরের অন্তরে যাইয়া মহাপুরুষেরা দেখিতে পাইলেন জীবাত্মার গভীরতম প্রদেশেই সমুদয় ব্রহ্মাণ্ডের কেন্দ্র। যত প্রকার অস্তিত্ব আছে সবই আসিয়া সেই এক কেন্দ্রে মিলিত হইতেছে। এখানেই বাস্তবিক সবকিছুর একটি সাধারণ, এখানে দাঁড়াইয়া আমরা একটি সার্বভৌম সিদ্ধান্তে উপনীত হইতে পারি। অতএব কে জগৎ সৃষ্টি করিয়াছেন এই প্রশ্নটি বড় দার্শনিক যুক্তিসিদ্ধ নহে এবং উহার মীমাংসাও বিশেষ কিছু কাজের নহে। এরপরে
ওই নচিকেতার গল্প বলেছেন স্বামী বিবেকানন্দ। সে গল্প তো আমরা সকলে জানি, কাজী আর আলাদা করে বলছি না। তারপরে বলছেন, আমরা পূর্বেই দেখিয়াছি বেদের সংহিতা ভাগে আমরা কেবল স্বর্গের কথা পাই, যেখানে সকলের জ্যোতির্ময় শরীর, সেখানে তাহারা পিতৃপুরুষ দিগের সহিত বাস করেন। ক্রমশ অন্যান্য ভাব আসিল, কিন্তু এ সকলে কিছুতেই মানুষ সম্পূর্ণ তৃপ্ত হইল না। এই স্বর্গ অপেক্ষা আরো উচ্চতর কিছুর আবশ্যক। স্বর্গে বাস এই জগতে বাস হইতে বড় কিছু ভিন্ন রকমের নহে। বড়জোর একজন সুস্থকায় ধনীর জীবন যেরূপ, ইহা সেই রূপই। সম্ভোগের জিনিস অপর্যাপ্ত, আর নিরোগ সুস্থ বলিষ্ঠ শরীর, উহা তো এই জড় জগতই হইল, না হয় আরেকটু উঁচু স্তরের। আর আমরা পূর্বেই যখন দেখিয়াছি এই জড় জগৎ পূর্বোক্ত সমস্যার কোন মীমাংসা করিতে পারে না, তখন এই স্বর্গ হইতেই বা উহা কি মীমাংসা হইবে? অতএব যতই স্বর্গের উপর স্বর্গ কল্পনা করো না কেন, কিছুতেই সমস্যার প্রকৃত মীমাংসা হইতে পারে না। যদি এই জগৎ ওই সমস্যার কোন মীমাংসা করিতে না পারিল, তবে এইরূপ কতকগুলি জগৎ কেমন করিয়া উহার মীমাংসা করিবে? কারণ আমাদের মনে রাখা উচিত, স্থূল ও প্রপঞ্চ প্রাকৃতিক সমুদয় ব্যাপারের অতি সামান্য অংশ মাত্র। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে দেখো না কেন, ইহাতে কতটা আমাদের চিন্তার ব্যাপার আর কতটাই বা বাহিরের ঘটনা। কতটা তুমি কেবল অনুভব করো আর কতটাই বা বাস্তবিক দর্শন ও স্পর্শ করো। এই জীবন প্রবাহ কি প্রবল বেগেই চলিতেছে, ইহার কার্যক্ষেত্র কি বিস্তৃত, কিন্তু ইহাতে মানসিক ঘটনাবলীর তুলনায় ইন্দ্রিয় গ্রাহ্য ব্যাপারসমূহ কতটুকু। স্বর্গবাদের ভ্রম এই যে উহা বলে আমাদের জীবন ও জীবনের ঘটনাবলী কেবল রূপ রস গন্ধ স্পর্শ শব্দের মধ্যেই আবদ্ধ। কিন্তু এই স্বর্গে, যেখানে জ্যোতির্ময় দেহ পাইবার কথা, অধিকাংশ লোকের তৃপ্তি হইল না। তথাপি এখানে নচিকেতা স্বর্গপ্রাপক যজ্ঞ সম্বন্ধীয় জ্ঞান দ্বিতীয় বরের দ্বারা প্রার্থনা করিতেছে। বেদের প্রাচীন ভাগে আছে, দেবতারা যজ্ঞ দ্বারা সন্তুষ্ট হইয়া মানুষকে স্বর্গে লইয়া যান। সকল ধর্ম আলোচনা করিলে নিঃসংশয়ে এই সিদ্ধান্ত পাওয়া যায় যে যাহা কিছু প্রাচীন তাহাই কালে পবিত্রতা মণ্ডিত হইয়া থাকে। আমাদের পিতৃপুরুষেরা ভূর্য ত্বকে লিখিতেন, অবশেষে তাহারা কাগজ প্রস্তুত করিবার প্রণালী শিখিলেন, কিন্তু আজও ভূর্য ত্বক পবিত্র বলিয়া বিবেচিত হয়। প্রায় ৯-১০ সহস্র বর্ষ পূর্বে আমাদের পূর্বপুরুষেরা যে কাষ্ঠে কাষ্ঠে ঘর্ষণ করিয়া অগ্নি উৎপাদন করিতেন, সেই প্রণালী আজও বর্তমান। যজ্ঞের সময় অন্য কোন প্রণালীতে অগ্নি উৎপাদন করিলে চলিবে না। এশিয়াবাসী আর্যগণের আর এক শাখা সম্বন্ধেও সেইরূপ। এখন তাহাদের বর্তমান বংশধরগণ বৈদ্যুতাগ্নি রক্ষা করিতে ভালোবাসে। ইহার দ্বারা প্রমাণিত হইতেছে ইহারা পূর্বে এইভাবে অগ্নি উৎপন্ন করিত। ক্রমে ইহারা দুইখানি কাঠ ঘষিয়া অগ্নি উৎপাদন করিতে শিখিল। পরে যখন অগ্নি উৎপাদন করিবার অন্যান্য উপায় শিখিল, তখনও প্রথমোক্ত উপায়গুলি তাহারা ত্যাগ করিল না, সেগুলি পবিত্র আচার হইয়া দাঁড়াইল। পড়লাম স্বামী বিবেকানন্দের রচনা থেকে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা। ফিরে আসছি গানের পর। ঠাকুরের নাটক দেখতে যাওয়া, গিরিশচন্দ্রের নাটক চৈতন্য লীলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন সেই কথা। শোনাতে শোনাতে আমি আপনাদের একটা অন্য গল্প বলি। সেই গল্পটা হয়তো অনেকদিন আগে বলেছি আপনাদের, আমার ভালো করে মনে পড়ছে না, কিন্তু আরেকবার বলি। নরেন্দ্রনাথ, মানে আমাদের স্বামী বিবেকানন্দ, তিনি একবার ব্রাহ্ম সমাজের নাটকে সাধু সেজেছিলেন। তা ঠাকুর দেখতে গেছেন। সাধু বেশে যেই নরেনকে দেখলেন, অমনি ঠাকুর ছট করে দাঁড়িয়ে পড়লেন। চারপাশের লোকজন অবাক হয়ে তাকিয়ে আছে। ঠাকুরের ওপর দাঁড়িয়ে আছেন, পেছনের লোক দেখতে পাচ্ছে না, তারা গুজগুজ করছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস জোরে চিৎকার করে বলতেও পারছে না। আর ঠাকুর আপন মনে বলছেন, এই ঠিক হয়েছে, এই ঠিক মিলেছে।
তার হাতছানি দিয়ে ডাকতে লাগলেন, আরে এ কি অসম্ভব কথা, মঞ্চের উপর দাঁড়িয়ে আছে সে, যে অভিনয় করবার জন্য, সে এখন নেমে আসবে কি? তখন কেশবচন্দ্র সেন বললেন, নেমে এসো, নেমে এসো, উনি যখন বলছেন তখন নেমে এসো। মানে উনি তো সব নিয়মের ব্যতিক্রম। যাই হোক, নরেনকে নেমে আসতেই হলো। ঠাকুর তার হাত ধরলেন, উজ্জ্বল চোখে বললেন, তোকে এই বেশে একদিন দেখিয়েছিল মা, ঠিক এই বেশে, সত্যি সত্যি মিলে যাচ্ছে ঠিক ঠিক। এই হলো নরেনকে দেখে ঠাকুরের অভিজ্ঞতার কথা। এবারে বলি গিরিশচন্দ্রের এই চৈতন্য লীলা নাটক দেখতে গিয়ে ঠাকুরের অভিজ্ঞতার কথা, বা বলা ভালো অন্য সকলের অভিজ্ঞতার কথা। চৈতন্যের চরিত্রে যে অভিনয় করছিল বিনোদিনী, তার অভিজ্ঞতার কথা। নাটক শেষ হয়েছে। নাটক শেষ হবার পর ওই চৈতন্য মানে বিনোদিনী এসে দাঁড়ালো ঠাকুরের সামনে। বিনোদিনী খুব নিষ্ঠার সঙ্গে অভিনয়টা করে। বিনোদিনী, নটি বিনোদিনীর কথা আপনারা সকলে জানেন। সে রোজ সকালবেলা গঙ্গা স্নান করে হবিষ্যি করে এই অভিনয় করতে আসে। ঠাকুরের সঙ্গে বিনোদিনীর সাক্ষাৎ 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। বলবো সে কথা, ফিরে আসবো গানের পর। বিনোদিনী এসে দাঁড়িয়েছে ঠাকুরের সামনে। এই পর্যন্ত বলেছিলাম 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এসে সাষ্টাঙ্গে প্রণাম করল। আর ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন, মা, তোর চৈতন্য হোক, তোর চৈতন্য হোক। চৈতন্যের পাঠ করছিস মা, তোর চৈতন্য হোক। তোমার সমস্ত মন, তার মধ্যে যা কিছু কালিমা, যা কিছু কলঙ্ক, সবকিছু ধুয়ে মুছে যাক। তোমার সমস্ত মন পবিত্র হোক, মঙ্গল জ্যোৎস্নায় ভরে যাক তোমার মন। হৃদয়ে সত্য আর শ্রদ্ধাকে প্রতিষ্ঠিত করো চৈতন্য মন্ত্র, সেই চৈতন্য মন্ত্রে তাকে জাগাও। একটা মেয়ে এসেছে, বিনোদিনীর কথা বলছি না, অন্য একটি মেয়ে। সে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসছে। তো কি ব্যাপার না, স্বামী খুব মাতাল, উচ্ছৃঙ্খল, সংসারে পয়সা কড়ি কিছু দেয় না, সব মদ খেয়ে উড়িয়ে দেয়। ঠাকুর যদি একটু ব্যবস্থা করে দেন, স্বামীর মন যাতে একটু ঘুরে একটু ভালো হয়, সংসারের দিকে আসে। তো ঠাকুর পরিচয় নিয়ে জানলেন যে স্বামীটির নাম হচ্ছে কালীপদ ঘোষ, সে শ্যামপুকুরে থাকে। কালীপদ ঘোষ আসলে একজন অভিনেতা। তখনকার দিনে অভিনেতাদের তো অন্য অন্য সব নাম ছিল, মানে ছদ্মনাম নয়, উত্তম কুমার যেরকম সেই রকম নাম নয় আর কি। হ্যাঁ, তাদের অন্য অন্য নাম দর্শকরাই দিয়ে দিত। তা এই যে কালীপদ ঘোষ, এর নাম থিয়েটারে ছিল দানাকালী। দানাকালী দুর্ধর্ষ মাতাল, গিরিশচন্দ্রের বন্ধু, এক গ্লাসের ইয়ার, বড় চাকরি করে, জন ডিকিনসন কোম্পানিতে বড় চাকরি করে, কিন্তু মাইনে যা পায় সে সমস্ত ওই পদ খেয়ে উড়িয়ে দেয়। তা ঠাকুর মেয়েটিকে বললেন, তুমি নবদখানায় যাও, নবতে যাও, গিয়ে ওই শারদাকে বলো, যা করবার শারদা করবে। তো শারদা খুব বিচলিত হলেন শুনে, মায়ের মন তো। তিনি পুজো করা বেলপাতায় ঠাকুরের নাম লিখলেন, তা বউটিকে দিয়ে বললেন যে নিজের কাছে রেখে দাও, আর খুব নাম করো, কেমন, নামের চেয়ে বড় আর কিছু হয় না, নাম করো, নাম করো। 12 বছর ধরে মেয়েটি নাম করে গেছে, 12 বছর ধরে মেয়েটি পুজো করে গেছে। 12 বছর পর, এক যুগ পর দানাকালী এসেছে দক্ষিণেশ্বরে, এমনি কৌতূহল থেকে, ব্যাপারটা কি। গিরিশ শুদ্ধ একবারে এখানে এসে কিনামাটা হয়ে গেছে, দেখি তো ব্যাপারটা কি। দক্ষিণেশ্বরে আসা মাত্র ঠাকুর বলে উঠলেন, বউটাকে 12 বছর ধরে ভুগিয়ে তবে এখানে এলেই? কি করে জানলো? কিন্তু আড়ষ্ট হয়ে গেল। 5 জনে বলছে যে এই ঠাকুরটা কিরকম সেইটা দেখবার জন্য সে এসেছে, সে তো ভক্তিতে আসেনি।
তো ঠাকুর বলছেন যে তোমার কি চাই, হ্যাঁ, মুখ ফুটে বলো না, বলো 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 কি চাই তোমার। দানাকালি দেখলো এই সুযোগ, এই লোকটাকে উত্তক্ত করা যায়, এই লোকটার যে তার চারপাশ ঘিরে যে একটা মহত্বের বলয় সেটাকে ভেঙে দেওয়া যায়। দানাকালি একটা ছ্যাঁচড়া লোকের মতো করে বলল, একটা মদ দিতে পারেন? কি বললেন ঠাকুর? বলবার জন্য ফিরে আসবো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। ঠাকুর বলেছেন তোমার কি চাই বলো না, কি চাই। দানাকালি তার বউ টৌ সব ছেড়ে, সংসার ছেড়ে দিন রাত্রির মদ খেয়ে বেড়ায়। তো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে সেই কথাই বলছি আপনাদের। দানাকালি মদ চেয়েছে। তো ঠাকুর বলছেন যে হ্যাঁ তা পারি বই কি, তবে এখানকার মদে এমন নেশা তুমি সইতে পারবে না। হ্যাঁ আমি সইতে পারবো না? কি বিলেতি মদ নাকি? না গো, একদম দেশি খাঁটি মদ। এখানকার মদ পেলে আর বিলিতি মদ ভালো লাগে না গো। তা তুমি ওই মদ ছেড়ে এখানকার মদ ধরতে রাজি আছো? দানাকালি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এই লোকটা যা বলছে তার ভেতরে আর একটা মানে আছে। তারপরে বলল, সেই মদ আমাকে দিন, যা পেলে আমি সমস্ত জীবন নেশায় বুঁদ হয়ে থাকতে পারবো। ঠাকুর দানাকালিকে ছুঁয়ে দিলেন। ছোঁয়া মাত্র কাঁদতে লাগলো দানাকালি। কাঁদে, কত লোক কত কি বোঝায়, তবু সে কাঁদে। বাড়ি ফিরে এলো বটে, মন পড়ে রইল দক্ষিণেশ্বরে। কদিন বাদে আবার গিয়ে হাজির। ঠাকুর বললেন, ও তুমি এসেছ, আমার একবার কলকাতা যাবার ইচ্ছে। যাবেন? চলুন আমার সঙ্গে, ঘাটে বাঁধা আছে নৌকো। সঙ্গে লাটু ঠাকুর উঠলেন নৌকোয়। মাঝ নদীতে এসে দানাকালিকে বললেন, জিভ বের করো তো দেখি। দানাকালি জিভ বের করলে, আঙুলের ডগা দিয়ে তাতে কিছু লিখে দিলেন ঠাকুর। দানাকালির সমস্তটা কিরম হয়ে গেল, বীজ মন্ত্র। বল আপনি আমায় কোথায় নিয়ে যাবেন? কোথায় আবার? তোমার সঙ্গে এসেছি, তুমি যেখানে নিয়ে যাবে। দানাকালি ঠাকুরকে নিজের বাড়ি নিয়ে এসেছিল। শেষ হল রামকৃষ্ণ কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এইবার আপনাদের চিঠি পড়ব, আমি আপনাদের সৌমিত্র বসু। এইবারে আপনাদের চিঠি পড়ার পালা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। চিঠির বিষয় আমার পয়লা বৈশাখ। আমার পয়লা বৈশাখ নিয়ে অজস্র চিঠি জমা পড়েছে। রবিবারে তো পড়েইছি, অন্য আরো কিছুদিন ধরে পড়ব, প্রতিদিন একটা করে পড়ব। তারপরেও হয়তো কোনো কোনো চিঠি বাকি থেকে যাবে, তারা রাগ করবেন না। বুঝতেই তো পারছেন যে একটা সময় থামতেই হয়, হাতে পুঁজি থাকলেও থামতে হয়। পড়ি। আমাদের দাদা ভাইয়ের অন্যান্য বারের মতো এবারের নির্বাচিত বিষয়টিও আমার পয়লা বৈশাখ খুবই সুন্দর ও মনের মতো। প্রথমেই যে কথাটি মনে পড়ে সেটি হলো আমার ছোটবেলার পয়লা বৈশাখের দিনটি। এই দিনটির কথা মনে পড়লে আমার মনে হয় আমি যেন নদীর জলের ঢেউয়ে দুলে দুলে খেয়া চড়ে উজানে যাচ্ছি। চলে দূর দূরান্তরে, যেন পূর্ণিমা রাতে নীল অম্বর মাঝে শুভ্র সাদা মেঘের ভেলা চড়ে কোথা থেকে ভেসে কোথায় ভেসে চলেছি। যেন দুরন্ত বসন্তের পাগল বাতাসের স্রোত আমাকে বহে নিয়ে চলেছে নানা বর্ণরঞ্জিত সুগন্ধি ফুলের বাগানে বাগানে, সুবাসিত ফলের ঝাড়ের তলা দিয়ে। যেন ফুলগুলি ফলগুলি আমার গায়ে হাওয়ার দোলে তাদের মধু পরশ রেখে যাচ্ছে। যদিও আজ গ্রীষ্ম নয় বসন্ত, তবুও কোকিলের কূজন তো রয়েই গেছে। গরমকালেও যেন ঋতুরাজ বসন্তের আগমন হয়েছে। আসল ঋতুরাজ তো সেই আনন্দময়, তাই বছরের প্রথমে তারই আমি করি প্রণাম। পুরনো বছরে যা কিছু খারাপ অশুভ তা ঝেড়ে ফেলে বুকে নতুন বছরে নতুন আশা।
সূর্যের কামনায় পুরনো বছরের শেষ দিনে আমাদের একটি ছোট্ট কাজ হতো। সেটি হলো দুহাতে দুমুঠো ছাতু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দুপায়ের তলা দিয়ে বাতাসে উড়িয়ে দেওয়া এবং ঠাকুমার কথা মতো 3 বার এই কথাগুলি বলা, শত্রু মুদ্রু সব দূর হয়ে যাক। যদিও মুদ্রু শব্দের মানে আজও জানি না। পয়লা বৈশাখের সকাল থেকে সাজো সাজো রব। পুরো বাড়িঘর আগে থেকেই পরিষ্কার করে রাখা হতো। ওই দিন সকাল সকাল নূতন অথবা পরিষ্কার পোশাক পরা এসব তো ছিলই, আর ছিল ঘরে 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 ঢোকার পথেই কপাটের মাথায় শোলার কদম ফুল ঝোলানো। আমাদের দোকানে হাল খাতা হতো, তাই দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো এবং দোকানঘর রং বেরঙের কাগজের ফুল, পাতা, আম পাতা ও শোলার কদম ফুলও থাকত। গণেশ পুজো হবে দোকানে। সকালবেলাতেই মা গঙ্গা স্নান সেরে রেকাবিতে রেকাবিতে ভেজানো আতপ নানাবিধ ফলমূল মিষ্টি দিয়ে সাজিয়ে দিত। সেসব নৈবেদ্য বাবা যত্ন করে দোকানে নিয়ে যেত। পুজো হতো নিয়ম নিষ্ঠা মতো, প্রসাদ বিতরণ হতো। গণেশ ঠাকুরের পায়ের কাছে ইঁদুরের দুটি কালো চোখ জলজল করত। আজও জলজল করে সেই দৃশ্য আমার মনের মাঝে। সন্ধ্যাবেলা থেকে আরম্ভ হতো পেট ভরে খাওয়া দাওয়া দোকানে দোকানে। নিমন্ত্রিত অতিথিরা পুরনো বছরের পাওনা দিতেন মহাজনকে। আমাদের বাবা একটু শৌখিন ছিল, তাই প্লেট ভর্তি মিষ্টির বদলে বাড়িতে বসিয়ে খাওয়ার ব্যবস্থা। পুজো বলে মাছ বাদ ছিল, আর একবার মালপোয়া খাওয়ার ব্যবস্থা। আমিও আমার মেজ বোন জ্যাঠামশাইয়ের হাত ধরে দোকানে দোকানে হাল খাতা যেতাম। কোথাও বসে খাওয়া, কোথাও বাক্স পাওয়া, সঙ্গে নতুন ক্যালেন্ডার। তারপর কত পয়লা বৈশাখ এলো গেল। সেই ছোট্টবেলার পয়লা বৈশাখ আর এলো না জীবনে। আজ আর বাবা মা কেউ নেই, শুধু আছে স্মৃতি। শরণাগতের দাদা ভাইকেও সকল শ্রোতা বন্ধু বান্ধবীদের, লেখক লেখিকাদের, বিগ FM সকল কর্মকর্তাদের নতুন বছরের নতুন ভালোবাসা ও সকলের সুস্থ নিরোগ জীবন কামনা করে শেষ করছি। মুকুল সিনহা। খুব ভালো। আসলে আমরা তো হালখাতায় নেমন্তন্ন খেয়ে এসেছি অনেকেই, কিন্তু যারা দোকান করেন, যারা হালখাতার ব্যবস্থা করেন, তাদের দিক থেকে ব্যাপারটাকে দেখা, সেইটা খুব চমৎকার লাগলো। এরপর বাইরে দূরে নতুন মন্দিরের কথা বলবো আমি, আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজ থেকে নতুন মন্দিরের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানের বাইরে দূরে পড়বে। তো সেই নতুন মন্দিরের কথা শুরু করবার আগে আমার একটা বকুনি শোনার কথা বলি। আমার এক আত্মীয়, বয়সে আমার চেয়ে খানিকটা বড়ই হবেন, নিয়মিত শরণাগত শোনেন, আর কিরকম লাগলো তাই নিয়ে কথা বলেন, নানা রকম পরামর্শ দেন। তার পরামর্শ আমি খুব শুনেও চলি অনেক সময়, ইত্যাদি ইত্যাদি। তো তিনি কাল সকালবেলা ফোন করেছিলেন। তো বললেন, হিমাচল প্রদেশের মন্দির নিয়ে কথা বলছিস, কত মন্দিরই তো দেখালি, কিন্তু যে মন্দিরের কথা সবচেয়ে আগে বলে ফেলার কথা ছিল এখনো পর্যন্ত তার নামটা বললি না পর্যন্ত, কি ব্যাপারটা কি? আমি তো বোকার মতো বললাম, কোন মন্দিরের কথা বলছো বলো তো, আমি ঠিক বুঝতে পারছি না। তিনি নামটা বলতে আমার কানে জল ঢুকলো। ও হো হো হো, তাই তো, হ্যাঁ। আরে এই মন্দিরটা তো নানা দিক থেকে গুরুত্বপূর্ণ, এ তো বলবার মতো মন্দির। কি মন্দির? কি মন্দির বলবার জন্য ফিরে আসছে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এই দেখুন, এখনো পর্যন্ত মন্দিরের নামটাই বলা হয়নি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তার মানে তো যারা এর আগে হিমাচল প্রদেশে গেছেন, মন্দির দেখেছেন, তারা আকাশ পাতাল ভাবছেন কোন মন্দির হতে পারে, কোন মন্দির হতে পারে, কোন মন্দির হতে পারে। আর যারা কখনো ওসব দিকে যাননি তারা তো হাত তুলে সারেন্ডার করে দিয়েছেন। বেশ, এবার তাহলে মন্দিরের নামটা বলবো, দেখুন তো আপনি যা যা ভাবছিলেন তার সঙ্গে মেলে কিনা। এ হলো মাসরুর মন্দির। মাসরুর মন্দির, যারা খোঁজ খবর রাখেন তারা তো নিশ্চয়ই নাম শুনেছেন। বহু প্রাচীন মন্দির, পাহাড় কেটে কেটে তৈরি করা। সিমলা শহর থেকে অবশ্য অনেক দূরে, 225 কিলোমিটার তো হবেই। কাংড়া জেলায়
কাংড়ার যে শহর, মূল শহর, সেখান থেকে এই মাসরুর মন্দিরের দূরত্ব মোটামুটি 35 কিলোমিটারের মতো। বিপাশা নদীর যে উপত্যকা সেখানে তৈরি হয়ে উঠেছে একেবারে পাহাড়ের গায়ে, মানে বুঝতেই পারছেন পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে তো। আর সামনেই ধৌলাধার পর্বতমালা, আপনি সামনের দিকে তাকালেই তার বরফের মুকুট দেখতে পাবেন। এইবার মনে মনে দৃশ্যটা কল্পনা করুন। কি এই প্রচন্ড গরমের মধ্যে হঠাৎ শরীরটা কেমন ঠান্ডা হয়ে গেল না, যেন ঠান্ডা বাতাস বয়ে গেল। মন্দিরটা সমুদ্রপৃষ্ঠ থেকে খুব কম নয়, প্রায় 2500 ফুট ওপরে। বেশ বড় একটা এলাকা জুড়ে এই মন্দির। কিন্তু নিশ্চয়ই আরো তাজ্জব হয়ে যাবেন এই কথা শুনে যে মন্দিরটা নাকি সম্পূর্ণ হয়নি। কি করে জানা গেল সেটা? জানা গেল এইসব বিষয়ে যারা চর্চা করেছেন বা করেন তাদের কাছ থেকে। এর মধ্যে বেশ কিছু জায়গা, বেশ কিছু নির্মাণ আধখাঁচড়া হয়ে পড়ে আছে। দেখে মনে হয় যতখানি এলাকা জুড়ে কাজ করবার কথা ভাবা হয়েছিল তার পুরো কাজটা সম্পূর্ণ হয়নি। আর একটা কারণে মন্দির প্রাঙ্গণের পুরো চেহারাটা, যেটা ভাবা হয়েছিল, যেটা তৈরি করা হয়েছিল, এমনকি সেটাও আমরা দেখতে পাবো না। আপনারা তো জানেন যে হিমাচল প্রদেশে ঘন ঘন ভূমিকম্প হয়, বা অন্তত হতো। সেই ভূমিকম্প যে মানুষের তৈরি এই মন্দিরকে ভেঙে চুরে দেবে তাতে আশ্চর্য কি? আগেই বলেছি বহু প্রাচীন কালের এই সমস্ত নির্মাণ। পণ্ডিতেরা যা বলছেন এইসব তৈরি হয়েছিল ধরুন খ্রিস্টীয় 8ম শতাব্দীতে, তার মানে মোটামুটি 1500 বছর আগে। বিষ্ণুদেবের মন্দির আছে এখানে, শিবের মন্দির আছে, শক্তি দেবীর মন্দির আছে, আর আছেন সূর্যদেব। না, মন্দির তো দেখবই, সেই সঙ্গে অবশ্যই দেখতে হবে এই মন্দিরের লাগোয়া সরোবরটি। ভারী সুন্দর। ওই দেখুন কেমন টলটল করছে তার জল। মন্দিরের ছায়া পড়লে কি চমৎকার দেখায়, চোখ সরানো যায় না। সেই চোখ সরানো না যাওয়া মন্দিরের কথা বলবো আগামীকাল থেকে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত শরণাগত শেষ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়া SG। আর আমাদের ফেসবুক হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে ভোর থেকে সকাল হয়ে গেছে, সেই সকালের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে ছুটি নিচ্ছে সৌমিত্র বসু। খুব ভালো থাকবেন। যাবার আগে এই কথাটুকু বলে নমস্কার।